করতেছি যে আর্কিমিডিস একটা বাথ টিউবের মধ্যে সম্পূর্ণ পানি পরিপূর্ণ করে, বাথ টিউবটা সম্পূর্ণ পানি দিয়ে পরিপূর্ণ করে এরপরে তিনি পানিতে নামার পরে তিনি দেখতেন একটু পানি উপচে বের হয়ে আসতেছে এবং ওই পানিগুলা, যে পানিগুলো উপচে পড়ে যাচ্ছে সেই পানিগুলাই হচ্ছে অপসারিত পানি। হ্যাঁ, তিনি তারপর ওই পানিগুলোর ওজন নিচ্ছেন। নেওয়ার পরে উনি এরপর পানিতে নামার পরে তিনি কতটুকু ওজন হয়েছে সেটা হিসাব করছেন এবং তিনি হিসাব করার পরে তিনি বের করছেন যে বস্তু হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। আর একটা বস্তু কতটুকু পানি অপসারণ করবে এটা ডিপেন্ড করতেছে বস্তুর আয়তনের উপরে। একটা বস্তু কতটুকু পানি অপসারণ করবে ডিপেন্ড করে বস্তুর আয়তনের উপরে। আমি যে এখন এখানে যে মানুষটা আঁকলাম, হ্যাঁ, জলপরি, মানুষ না, আসলে ভুল হবে, আমি এখানে জলপরি আঁকছি, ঠিক আছে, জলপরি আঁকলাম। এই জলপরি যে আয়তন দেখো, সে আয়তনে সে যতটুকু দখল করছে, অপসারণ করছে পানি, সে অপসারিত পানিটাই হচ্ছে এটা বি, তার আয়তন, সেটা হচ্ছে অপসারিত পানির ওজন। আর বস্তুর হারানো ওজন বের করার সূত্র হচ্ছে, বস্তুর হারানো ওজন বের করার আরেকটা সূত্র হচ্ছে এই যে দেখো, বস্তুর হারানো ওজন আমরা এখানে লিখি, বস্তুর হারানো ওজন সমান সমান আমরা বলতে পারবো বস্তুর হারানো ওজন সমান সমান আমরা এই সূত্র, এটা কিন্তু একটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর ওজন, বস্তুর যে রিয়েল ওজন, বস্তুর ওজন বিয়োগ বস্তুর ওজন। এই হচ্ছে বস্তুর হারানো ওজনের সূত্র। তার মানে একটা বস্তু রিয়েল ওজন থাকে, একটা বস্তু যেমন আমার, যেমন আমার ওজন কত, স্বাভাবিক ওজন কত, এখন আর ওজন হচ্ছে ধরো 40 কেজি। তো আমি যদি এখন পানিতে নামি তাহলে 40 কেজি থেকে আরো কমে যাবে, তাই না? পানিতে নামলে 40 কেজি থেকে আরো ওজন কমে যাবে। তাহলে পানিতে ওজন আমি মাপলাম, দেন আমার পানিতে ওজন ধরো, সাপোজ ধরো আমার 10 কেজি, তাহলে হচ্ছে যে বস্তুর ওজন হচ্ছে 40 কেজি আর পানির ওজন হচ্ছে 10 কেজি। তাহলে বস্তুর হারানো ওজন কত হবে? বস্তুর হারানো ওজন হবে 40 বিয়োগ কত, 10। তাহলে 40 বিয়োগ 10 দিলে তাহলে আমরা পাচ্ছি যে 30, তাহলে বস্তুর হারানো ওজন হচ্ছে 30। এই হচ্ছে বস্তুর হারানো ওজন। আমরা এইভাবে বের করব যে বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন। আবার আমরা, আচ্ছা সরি, 40 কেজি ভর, মানে কথা বলে ফেলছি, 40 নিউটন বললাম আর কি। যাই হোক, তো এখন আসলে ওজন কিন্তু ভরের উপরে নির্ভর করে। ওজন কিন্তু ভরের উপর, ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ তো একটা কনস্ট্যান্ট জিনিস, সো ওজন বলে তখন ওইটাও ইন্ডিকেট করা হয় আর কি, যে ইয়াটা আছে, যে অভিকর্ষজ ত্বরণ আছে। যাই হোক, ঠিক আছে, 40 নিউটন। তো এখন আমরা আবার চাইলে পানিতে ওজন, এখানে মজার ব্যাপার হচ্ছে সূত্রগুলা সব ঘুরায় ফিরে একই জিনিস। এখন আমরা হচ্ছে যদি পানিতে ওজন জানতে চাই, যে পানিতে ওজন আবার কি, পানিতে ওজন সমান সমান, তাহলে তুমি কি করতে পারো, পানিতে ওজন সমান আবার এটা পক্ষান্তর দাও, তাহলে তুমি জানতে পারবে পানিতে ওজন। আবার বস্তু হারানো ওজনই কিন্তু প্লবতা। দেখো, এটা কিন্তু অপসারিত পানির ওজন মানে কি, প্লবতা না? তাহলে বস্তুর হারানো ওজন সমান সমান প্লবতা। তার মানে তুমি প্লবতা সমান সমান কি বলতে পারতেছো, প্লবতা, এটা প্লবতা সমান সমানই বলতে পারতেছো, তাই না? তো এইখানে দেখো আমি এটা বুঝাতে চাইলাম, সূত্রগুলা কিন্তু ঘুরায় ফিরায় সব সেমই, এবং মজা আছে যে একটা সূত্র প্রায় অনেক অঙ্ক করা যায়। একটা সূত্র, এই যে যেই সূত্রটা তুমি এখন বোর্ডে দেখতেছো, এই সূত্রটা দিয়ে অনেকগুলো অঙ্ক করা যায়, ঠিক আছে? তুমি হারানো ওজন মানে জানো প্লবতা, মানে বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন, তুমি এটা মানেই তো প্লবতা, তাই না? আবার তুমি হারানো ওজন মানেই বলতেছো বস্তুর ওজন যোগ পানিতে ওজন। আবার তুমি বলতে পারবা হারানো ওজনের জায়গায় তুমি প্লবতা বলতে পারবা, প্লবতা সমান বস্তুর ওজন বিয়োগ বস্তুর দ্বারা বস্তু পানিতে ওজন। আবার পানিতে ওজন সমান সমান তুমি বলতে পারবা পক্ষান্তর করে তুমি বলতে পারবা
যে পানিতে ওজন বের করে বললে আমি লিখে দিচ্ছি পানিতে ওজন। এই সূত্রটা আমি সবচেয়ে ব্যবহার করব অঙ্কের মধ্যে, যে পানিতে ওজন, যে পানিতে ওজন সমান সমান বস্তুর ওজন। আমি যদি সংকেতে আচ্ছা ইয়াতে লিখি বস্তুর ওজন বিয়োগ প্লবতা। ওকে, তাহলে আমরা এখন যদি এটাকে সংকেতে লিখতে চাই, তাহলে সংকেতে লিখলে আমরা লিখতে পারি যে বস্তুর ওজন mg আর প্লবতা আমরা সব সময় জানি যে v রো g, তাহলে v রো g। এখন অবশ্যই মাথায় রাখবা এই v কিন্তু সব সময় বস্তুর v, বস্তুর আয়তন। এই v কিন্তু অলওয়েজ বস্তুর আয়তন। আর এই রো হচ্ছে যদি যেটা আমি এখানে পানি বলছি, তাহলে পানি হবে 1000 হবে, এখানে পানি বলছি 1000 হবে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, যদি এখানে তরল বললে তাহলে তরল বললে সেটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে রো এর মানটা। আর যদি তরল না হয়ে যদি তোমার মনে করি স্পেসিফিক করে যে পারদ অথবা কেরোসিন, হ্যাঁ এগুলা যদি স্পেসিফিক করে, তাহলে রো এর মান হবে যে পারদের ঘনত্ব যেটা বা কেরোসিনের ঘনত্ব যেটা সেটা। অবশ্যই একটা জিনিস যেটা সহজ মনে রাখবা, সেটা হচ্ছে এই ভি হচ্ছে বস্তুর আয়তন। অবশ্যই মনে রাখবা এই ভি হচ্ছে বস্তুর আয়তন। তাহলে আমি এই সূত্রটাকে চাইলে আরেকটু মডিফাই করতে পারি। ধরো বস্তুর এম দেওয়া নেই, ধরো যে সাপোজ বস্তুর এম সরাসরি দেওয়া নেই, তখন সরাসরি দেওয়া না থাকে আমি এম ইজ ইকুয়ালস টু আমি রো ইজ ইকুয়ালস টু ভি জানি, তাহলে এম ইজ ইকুয়ালস টু আমি আবার রো ভি জানতে পারি, তাহলে এখানেও কিন্তু আমি ভি রো জি, তাহলে কি তোমরা অবাক হইতেছো? ভি রো জি সেম। আচ্ছা, তখন তুমি কি করবা, এখানে ইন্ডিকেট করতে পারো রো ডাব্লিউ জি। ঠিক আছে, এখানে তখন রো ডাব্লিউ হবে, বা যদি যেহেতু পানি বলছি তাহলে রো ডাব্লিউ বসাইলাম, তখন এই ভি কিন্তু সেম, তার মানে এখানে দুইটাই সেম, তার মানে এই সূত্রটা ইন্টারলি হয় ভিজি মাইনাস রো ডাব্লিউ। বুঝছো? তো সূত্র জাস্ট আমি একটু মডিফাই করে দেখাইলাম, তোমাদের এত মডিফাই করা লেখা লাগবে না। তোমরা স্টার্টিংটাই লিখবে এভাবে, যদি অলমোস্ট সৃজনশীলের মধ্যে পানিতে ওজন চায়, তুমি এভাবেই লিখবা যে পানিতে ওজন সমান সমান বস্তুর ওজন বিয়োগ প্লবতা। দেন তোমার যদি মান এম এর মান দেওয়া না থাকে, তোমার দরকার নাই এত কিছু বসানোর। এটা জাস্ট আমি দেখাইলাম একটু যে শর্টকাটে তুমি করে ফেলতে পারো। আসলে এটা তো তুমি অবশ্যই বুঝতেছো, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, বস্তু, আর এটা হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক আছে, প্রথম রো হচ্ছে বস্তুর, আর দ্বিতীয় রো হচ্ছে তরলের ঘনত্ব বা পানির ঘনত্ব যেটা সেটা। আচ্ছা, এই ছিল আর্কিমিডিসের সূত্র, এবং আর্কিমিডিসের সূত্র থেকে যে সূত্রগুলো আসছে, তিনি এই সূত্রটাই মেইনলি ব্যাখ্যা দিছে যে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। আমরা এই যে একটা সূত্র আমরা যেটা লিখছি বোর্ডে, যেটা দেখতেছি যে পানিতে ওজন সমান সমান বস্তুর ওজন বিয়োগ প্লবতা, এই সূত্রটা যে মাথার মধ্যে খুব ইজিলি নিতে পারবে, হ্যাঁ, সে এই চ্যাপ্টার খুব সহজভাবে করে ফেলতে পারবে। এই চ্যাপ্টারের সৃজনশীল এত আহামরি কিছু না, খুব সহজভাবে করে ফেলতে পারবে। এই চ্যাপ্টারে জাস্ট উদ্দীপক গুলা একটু কঠিন হয়, উদ্দীপক গুলা একটু পেঁচানো হয়, কিন্তু অঙ্ক খুবই সহজ। অঙ্ক হচ্ছে ঠিক আছে ভাই, সহমত ভাই। এরপর থেকে বলবা বুঝছি বললে বুঝছি বলবা না, বলবা সহমত ভাই। আচ্ছা, হাই হাই প্রমা, তুমি এটা কি করলা? তুই কার সাথে তুলনা করলা? আমি এখন লজ্জায় ক্যামেরার সামনে আসতে মন চাচ্ছে না।
একটা চাপ প্রয়োগ করে এবং সেই চাপের মান হচ্ছে যে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, সেই চাপের মান হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর পৃথিবী পৃষ্ঠের যে আদর্শ চাপ আসলে দেয় যে অ্যাটমসফেরিক প্রেসার সমান সমান মানে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা আদর্শ মান হচ্ছে তোমার 1 মানে এটা যদি এক্স্যাক্টলি লিখি তাহলে এটাকে এভাবে লেখা হয়। আচ্ছা, 1.01 ইনটু 10⁵, হ্যাঁ, 1.01 ইনটু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, মানে 10⁵টা তোমার থাকবেই, তার মানে 10⁵ তোমার গুণ হবে। এই জন্য তুমি দেখো যে বায়ুমণ্ডলীয় চাপ, আমরা জানি যে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10⁵ দিবেই পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে আদর্শ চাপ। এই জন্য দেখো যে একজন মোটা মানুষ যখন হাঁটে তখন সে বেশি কষ্ট হয়, আর এক চিকন মানুষ যে হাঁটে তার কষ্ট হয় কম। এখন রিজনটা কি? রিজনটাই এটা যে তার ক্ষেত্রফলটা, মোটা মানুষের ক্ষেত্রফল থাকে বেশি। তো যার ক্ষেত্রফল যত বেশি হবে তাহলে ক্ষেত্রফলের সাথে কি হবে, এই চাপটা গুণ হবে, 10⁵ গুণ হবে, তাহলে ক্ষেত্রফল যার সাথে বেশি হবে তাহলে এটা যদি গুণ হয় তাহলে তার উপরে চাপের মান কি হবে, বেশি হবে না? আর বাতাসের চাপ এত বেশি, হ্যাঁ বাতাসের চাপ এত বেশি যে আমরা চুপসে যাই না কেন। আচ্ছা, এটার কানেক্টেড, এইটার রিলেটেড আমি আরেকটা উদাহরণ প্রশ্ন বলবো, যেটা হচ্ছে তুমি বুঝলে সেটা এর আনসারটাও তুমি বুঝে যাবা। 10⁵ কিন্তু অনেক বেশি, তুমি বুঝতে পারতেছো? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, দ্যাট মিন্স কত বেশি, দ্যাট মিন্স এত চাপ প্রয়োগ করে, যে রীতি যে কথাটা বললো, হ্যাঁ ব্লাডের কারণে। গুড। তো আমি বলতেছি এটার রিলেটেড যে অনুধাবন কোশ্চেনটা সেটা আমি এখন বলবো, সেটা লেখো তোমরা। উঁচু পাহাড়ে উঠলে নাক দিয়ে রক্ত পড়ে কেন? উঁচু পাহাড়ে উঠলে নাক দিয়ে রক্ত পড়ে কেন? আচ্ছা, তারা একটু বলে নেই যে আমাকে রীতি কথাটা বললো, যে প্রশ্নটা বললো যে আমরা চুপসে যাই না কেন। আসলে চুপসে যাওয়ার ব্যাপারটা তো না, চুপসে তো আমরা এমনিও যাইতে পারবো না, চুপসে যাইতে পারবো না, কারণ আমাদের কঙ্কা আছে। তো এইটা তোমার আনসারটা মানে কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে যে তোমার এই কি, আচ্ছা যে প্রশ্নটা আমি অনুধাবন বললাম সেটার সাথেই কানেক্টেড তোমার যে প্রশ্ন, তুমি তাহলে কনফিউশন দূর হবে তোমার। তাহলে খেয়াল করো যে আমাদের উপরে পৃথিবী পৃষ্ঠ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার পরিমাণ চাপ প্রয়োগ করতেছে। তো আমি কেন ফিল করতেছি না এই চাপটা? আমার তো ফিল করার কথা। এত বেশি চাপের মানটা এত বেশি, হ্যাঁ চাপের মানটা এত বেশি আমরা ফিল করি না কেন? আচ্ছা, ফিল না করার রিজনই হচ্ছে, অবাক হওয়া যায় না যে এই চাপের মান থেকে আমাদের আমাদের দেহের ব্লাড প্রেশার আরো বেশি। আমাদের যে রক্তের চাপ, এই চাপের মান থেকে আরো বেশি বলতে হচ্ছে মানে এর কাছাকাছি মান আর কি, সেই কাছাকাছি মান দুইটা কি হয়, কাটাকাটি হয়ে যায়, বুঝছো? তো এই বাহির থেকে মনে করো তোমার বাহির থেকে বায়ুমণ্ডল দিচ্ছে, আবার আমাদের ব্লাড প্রেসারও আছে, দুই ব্লাড প্রেসার দুইটা কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, দুটো প্রেসার কাটাকাটি হয়ে যায়, যার কারণে আমরা কি করতে পারি না, যার কারণে আমরা এটা এখানেও একটা লব্ধি বল আমরা চিন্তা করতে পারি আর কি, যার কারণে আমরা বায়ুমণ্ডলীয় চাপটা ফিল করি না, আবার আমাদের দেহের যে রক্তের চাপ সেটাও আমরা ফিল করি না। যদি বায়ুমণ্ডলীয় চাপটা না থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের রক্তের চাপ ফিল করতাম, ইভেন রক্তের চাপ শুধু ফিলই করতাম না, রক্ত দেহ থেকে ফেটে বের হয়ে আসতো আর কি, চামড়া ফেটে বের হয়ে আসতো রক্ত। তো প্রতিটা ব্যাপারেই হচ্ছে যে ফিজিক্স আসলে কানেক্টেড। তো এখন তুমি তোমার কখন তুমি ফিল করবা যে এই বায়ুমণ্ডলীয় চাপটা তুমি কখন ফিল করবা, কখন তুমি হচ্ছে যে এই ব্লাড প্রেশার ফিল করবা, রক্তচাপটা ফিল করবা? যখন কেউ যদি উঁচু পাহাড়ে যাও, যেমন তোমরা গেছো কিনা জানি না,
যেমন তোমরা গেছো কিনা জানি না যে যে সাজেক, খাগড়াছড়ি, বান্দরবনের উঁচু পাহাড়ে, নীলগিরি, ওখানে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে তোমার অস্বস্তি লাগে, প্রচুর পরিমাণে খারাপ লাগে, মাথা ঘুরায়, প্রচুর খারাপ লাগে আর কি। তো তো ওইখানে তোমার কি হয়, তুমি যখন উঁচু পাহাড়ে উঠবা তখন অনেকের, যাদের বিশেষ করে এক ধরনের রোগ আছে, নাক মুখ দিয়ে রক্ত পড়া বের হওয়া একটা রোগ আছে অনেকেরই। তো যারা উঁচু পাহাড়ে যায় তাদের নাক দিয়ে এরকম রক্ত বের হওয়া শুরু করে। হ্যাঁ, ইনস্ট্যান্ট উঁচু পাহাড়ে গেলে, রক্ত বের হওয়া শুরু করে। আচ্ছা নিশাত, তুমি ফিল করো নাই? আচ্ছা নিশাত তো পাতলা মানুষ, ঠিক আছে, চিকন চাকন ছোটখাটো মানুষ, এই জন্য ফিল করো নাই। তো যেমন আমি উঁচু বিল্ডিং এ যেমন হচ্ছে যে আমার তখন অনেক বেশি ছিল, প্রায় 85 কেজি। তো আমি হচ্ছে একটা টাওয়ার উঠছিলাম উপরে, 19 তলার উপরে। তো আমার প্রচুর খারাপ লাগছিল আর ঘামাইতেছিলাম। হ্যাঁ, তো ব্যাপারটা আমি বুঝলাম যে আসলে রিজনটা কি প্রচুর ঘামানোর। আর কেন? কারণ ওজন যত বেশি হবে তত বেশি ফিল করবা, বায়ুমণ্ডলীয় চাপ তত বেশি ফিল করবা। এই জন্য মোটা মানুষ দেখবা যে মোটা মানুষ হাঁটলেই হচ্ছে যে তোমার মানে সহজেই ঘামায় যায় আর কি, বাট এটা হাঁটতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই রিজনটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ তার উপরে বেশি থাকে। আচ্ছা, যা বলতেছিলাম যে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা অনুধাবন, সেটা হচ্ছে উঁচু পাহাড়ে উঠলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে কেন? তাহলে 96 পর্যন্ত গেছিলাম, তার জন্য আর সেঞ্চুরি করতে পারিনি। লাস্ট 2017-18 মনে হয় 96 ছিলাম। তো 96 ছিলাম, ভাবছিলাম যে আর 4 কেজি করে 100 করে দেন হচ্ছে যে ছবি তুলে রাখবো আর কি। পরে হচ্ছে যে যাই হোক কিভাবে জানি ওজন কমে গেল, এখন তো মনে হয় 75 না 76 এরকম হবে। আমার তখন চলতে অনেক কষ্ট হইতো, মানে 96 ওজন না 90 হয়েই আমার প্রচুর কষ্ট হইতো। আমি তো মানে দৌড়াইতে পারতাম না, এক বাসা থেকে আরেক বাসায় হচ্ছে যে যখন যাইতাম পড়াইতে বা পড়ানোর একটা শক্তি পাইতাম না আসলে, প্রচুর খারাপ লাগতো। পরে অটোমেটিক্যালি ওজন কমে গেছে, রোজার পরে ওজন কমে গেছে। না না 100 100 হয়ে যা 100 আর কোনো চান্স নাই। আর ওজন কমে গেছে, শুকায় গেছে অনেক, তোমাদের টেনশনে শুকায় গেছে, তোমাদের নিয়ে টেনশন করে শুকায় গেছে আসলে। দেখো তাহলে তোমরা আনসারটা কি লিখবা, দেখো তোমরা জ্ঞানমূলক আনসারটা কি লিখবা, এটার জ্ঞানমূলক আনসারটা লিখবা যে উঁচু পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে মানুষের রক্তের চাপ বেশি থাকে বলে, উঁচু পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে মানুষের রক্তের চাপ বেশি থাকে বিধায় বা বেশি থাকে বলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে বা নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। তো তোমাদের জানা উচিত যে যত তুমি উপরে উঠবা, তত বেশি বায়ুমণ্ডলীয় চাপ তোমার কমতে থাকবে। যত বেশি তুমি উপরে উঠতে থাকবে তত বেশি তোমার বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। দ্যাট মিন্স উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, লিখে রাখো, সেটা হচ্ছে এভারেস্টের তো সব নাম শুনছো, এভারেস্টের চূড়ায় বায়ুমণ্ডলীয় চাপ, এটা লিখে রাখো, এভারেস্টের চূড়ায় বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় 30%। বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় এভারেস্টের চূড়ায় সমুদ্র সমতলের চাপের 30%। মানে সমুদ্র সমতল কেন বললাম? সমুদ্র সমতল হচ্ছে এই যে বায়ুমণ্ডলীয় চাপটা, আমরা তো এইটুকু জানি যে ফিজিক্স সবকিছু একটা রেফারেন্স নিয়ে তারপরে তৈরি মানে মান বের করে, তাই না? তো এই যে বায়ুমণ্ডলীয় যে চাপটা, এই চাপটা কিন্তু সমুদ্র সমতলে হিসাব করা হয়েছে, একটা সমুদ্র পৃষ্ঠে হিসাব করা
হয়েছে যে সমুদ্র পৃষ্ঠে এই চাপের মানটা কত, এটা সায়েন্টিস্টরা সমুদ্র পৃষ্ঠে হ্যাঁ হিসাব করে 45 ডিগ্রি, এটা বড় হইলে আনবা, তো ক্রিটিক্যাল করে এখন বলার প্রয়োজন নাই যে 45 ডিগ্রি অক্ষাংশে ওই তোমার বায়ুমণ্ডলীয় হিসাব করা হয় আর কি 10⁵। তো যাই হোক, তো সমুদ্র সমতলে সেটা হচ্ছে 30%, সমুদ্র সমতলের প্রায় 30%। তার মানে তোমরা একটা গ্রাফ দেখবা বইয়ের মধ্যে, তোমরা গ্রাফ দেখবা যে গ্রাফ তোমাকে এটাই ইন্ডিকেট করতে চাইতেছে, দেখো যে গ্রাফ তোমাকে এটাই ইন্ডিকেট করতে চাইতেছে যে গ্রাফে তোমরা এই গ্রাফটা পরীক্ষায়, এই গ্রাফটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট যে তুমি গ্রাফটা সম্বন্ধে কি জানো আর কি। দেখো এখানে দিলাম আমি উচ্চতা x অক্ষ, আর এখানে দিলাম আমি বায়ুমণ্ডলীয় চাপ। এখানে দিলাম বায়ুমণ্ডলীয় চাপ। তো গ্রাফের তুমি দেখতেছো যে যদি পয়েন্ট আউট তাহলে দেখবা গ্রাফটা আসবে এরকম, গ্রাফটা এরকম আসবে। মানে গ্রাফটা এরকম আসবে কেন, গ্রাফটা এরকম আসবে দেখো তুমি যদি এটা পয়েন্ট আউট করো 0 5 10 15 20 25, ঠিক আছে, আর এখানে তাহলে দেখো গ্রাফটা এরকম কার্ভ হলো কেন, এই যে গ্রাফটা এরকম কার্ভ হওয়ার রিজনই হচ্ছে তোমার যত বেশি উচ্চতা বাড়বে বায়ুমণ্ডলীয় চাপ তত কি হতে থাকবে, কম থাকবে। বায়ুমণ্ডলীয় চাপ উচ্চতার সাথে সাথে বাতাসের চাপ কমে যায়। আর আমরা জানি যেহেতু বাতাসের চাপ কমে যাবে, বাতাসের চাপ কমে যাবে, তাহলে বাতাসের চাপের সাথে আরো কি কি কানেক্টেড, বাতাসের চাপের থেকে আরো কি কানেক্টেড, আমরা জানি যে বাতাসের চাপের সাথে ওজন ঘনত্ব দুইটাই হ্রাস পায়। আচ্ছা এগুলা তোমরা হচ্ছে যে 145 পৃষ্ঠায় জায়গাটা একটু মনোযোগ রিডিং পড়বা, এই রিডিং পড়লে তোমরা হচ্ছে যে আরো ভালোভাবে বুঝবা। তো এইখান থেকে তোমার যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটা হচ্ছে যে এইখান থেকে যদি তোমাকে প্রশ্ন করতে চায় তাহলে এরকম প্রশ্ন করতে পারে যে কোন স্থানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন গ্রাফের মাধ্যমে দেখাও। কোন স্থানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তন গ্রাফের মাধ্যমে দেখাও। তো এই হচ্ছে ঘটনা যে তুমি যখন তাহলে আনসার দিবা যে উঁচু পাহাড়ে যখন মানুষ ওঠে তখন তার তুমি ভালো করেই জানো যে অক্সিজেনের অভাব হয়, তখন বাতাসের চাপ কমে যায়, বাতাসের চাপ কমে গেলে বাতাসের ঘনত্ব কমে যায়, বাতাসের ঘনত্ব কমে গেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, মানুষ মারাও যায়। আবার এই যে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, কারণ তখন মানুষের রক্তের চাপ বেশি হয়ে যায়, বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। তো এই যে এটার সাথে রিলেটেড তোমার অনেকগুলোই প্রশ্ন করতে পারে, অনুধাবন প্রশ্ন করা যেতে পারে ফিরা। তো তোমরা মাথায় রাখবে এই আনসার গুলা সব, যে বাতাসের চাপ কমে গেলে ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে গেলে অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গেলে মানুষের মানব দেহে রক্তের চাপ বেড়ে যায়, রক্তের চাপ বেড়ে গেলে মানুষের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। ওকে, কোশ্চেনটা আরেকবার বলবো, আর কোশ্চেনটা কোন কোশ্চেনটা আরেকবার বলবো লাস্ট। আচ্ছা কোশ্চেন ছিল এরকম যে বায়ুমণ্ডলীয় উচ্চতার বায়ুমণ্ডলীয় চাপের গ্রাফ নরমালি লিখে রাখো, উচ্চতা আর বায়ুমণ্ডলীয় চাপের গ্রাফ, উচ্চতার পরিবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তনের গ্রাফ, উচ্চতার পরিবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন গ্রাফ, বা লেখো যেটা বলে লেখোর মাধ্যমে দেখাও। তো এটা তখন তুমি এটা দেখা, এটা তুমি আঁকবা পেন্সিল দিয়ে এঁকে, দেন তুমি হচ্ছে যে নরমাল কথাগুলো বলে দিবা, যে এই কথাগুলো এখন বললাম আমি। এরপরে তোমরা মনোযোগ দিয়ে রিডিং পড়বে, অনেক ফালতু ফালতু কথা লিখে রাখছে, 145 পৃষ্ঠায় কিছু কথা দেখলাম সুন্দর লেখা আছে। এরপরে তোমরা হচ্ছে যে 146 পৃষ্ঠা 147 পৃষ্ঠা মনোযোগ দিয়ে রিডিং পড়বা। টরিসিলির
টরিসেলি পরীক্ষা, টরিসেলি পরীক্ষাটা তোমরা রিডিং পড়লেই বুঝবা, আমি তবু একটু নর্মালি বলতেছি। আচ্ছা, আজানটা শেষ হোক, আর তখন তোমরা একটু রিংটা পড়ে ফেলো।
হয়, চাপ কমলে উচ্চতা ৭৬ সেন্টিমিটার থেকে কমে যায়। এই হচ্ছে টরিসিলির পরীক্ষা। টরিসিলির মাধ্যমে এই যে বায়ুমণ্ডলীয় চাপের ব্যাপারটা আসছে, ওর এই পারদের নল দিয়ে পরীক্ষা করার পরে বায়ুমণ্ডলীয় চাপটা তিনি ইনভেন্ট করে আর কি। তো এটা লিখে রাখো যে বায়ুমণ্ডলীয় চাপ যদি বৃদ্ধি পায় তাহলে পারদ উচ্চতা ৭৬ সেন্টিমিটার বেশি হয়, আর চাপ যদি হ্রাস পায় তাহলে পারদের উচ্চতা ৭৬ সেন্টিমিটার থেকে কম হয়। আমি চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে আর বাকিটুকু পড়াই দিব। আজকে এতটুকুই। হ্যাঁ, এতটুকু পর্যন্তই তুমি বাসায় পড়বা মনোযোগ দিয়ে। আচ্ছা, তারপর একটা টপিক আছে যে বাতাসের চাপ ও আবহাওয়া। দেখো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা যে বাতাসের চাপ ও আবহাওয়া। তো তোমাদেরকে আমি একটু আমি তোমাকে মুখে বলি। হ্যাঁ, এটা আমি তোমাকে একটু মুখে বলি যে এই যে ওয়েদার, বৃষ্টি হবে কি হবে না, হ্যাঁ ঝড় হবে কি হবে, ঘূর্ণিঝড় হবে কি হবে না, এগুলো এই বাতাসের চাপ দিয়ে বুঝে। হ্যাঁ, যে তুমি ভালো করে জানো যে আবহাওয়া অফিস এগুলো এই বাতাসের চাপ দিয়ে বুঝে। তো বাতাসের চাপ দেখে কিভাবে বুঝে? আমরা বায়ু মাপার যে পরিমাপক যন্ত্র, এটার নাম আমরা জানি ব্যারোমিটার, জানবো। বায়ু মাপার যে পরিমাপক যন্ত্র যে ব্যারোমিটার, তো ব্যারোমিটারের সাথে পারদস্তম্ভের উচ্চতা থেকেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। আসলে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায় তোমরা যদি এখন জানো বা শুনো, যে শুনে রাখো এই জায়গাটা, তাহলে বুঝবা এই জায়গাটা আসলে কি বুঝাতে চাইছে। যেহেতু আমি তোমাদের প্রতিটা টপিকই পড়াই, সো এই টপিকটা আর বাদ দিব, কারণ এখানে ঘটনাটাও বলি যে পারদস্তম্ভের সাথে এই পারদস্তম্ভ যে এটা দেখতে পাচ্ছ, যে টরসিলের এই পারদের সাথে পারদ স্কেলের সাথে কিভাবে আবহাওয়া জড়িত। আচ্ছা, তো আমি মুখে বলতেছি, তোমরা শোনো। তাহলে একবার শুনলেই হবে যে পারদস্তম্ভের উচ্চতা যদি কমতে থাকে তাহলে বোঝা যাবে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। পারদস্তম্ভের উচ্চতা মানে এটার উচ্চতা যদি কমতে থাকে, এটার উচ্চতা যদি কমতে থাকে, এটা যদি কমতে থাকে তাহলে বোঝা যাবে জলীয় বাষ্পের পরিমাণ কি হতে, লিখে রাখতে পারো, চাইলে লিখে রাখতে পারো যে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। অর্থাৎ এক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, এক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়তেছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তোমরা কি বুঝো নাই? আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলতেছি। দেখো, আরেকবার বলতেছি, যদি কেটে যায় তাহলে তো কেটে গেল। আচ্ছা, আরেকবার বলতেছি, তাহলে একটু জলদি বা জলদি শুনে মনে রেখে দেখো। আমি সংক্ষেপে করে বলতেছি। আমি বলতে চাচ্ছি যে পারদস্তম্ভের এই যে পারদের যে টরসিলের যে পারদের তোমরা পরীক্ষাটা দেখলা, খেয়াল করলা, তো এই পারদের এই স্কেলের সাথে কিভাবে তোমার হচ্ছে যে কিভাবে জড়িত। দেখো, ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা থেকে আবহাওয়ার পূর্বাভাস। তো এবার একটু শোনো যে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে।
অর্থাৎ এক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এক্ষেত্রে বৃষ্টিপাত হবে। জলীয় বাষ্পের পরিমাণ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে এক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ না? কথা কি তুমি শুনতে পাচ্ছ না? তাহলে এক বলদ বিদায় নিতেছে কেন? আমি বলতেছি লিখতে, আরেক বলদে বিদায় নিতেছে কেন? তোমারে বিদায় নিতে বলছে কে? তোমার আমি বলছি বিদায় নিতে, আমি বলছি যে লিখতে। আমি বলছি লিখতে, আর কেটে গেলে তখন হচ্ছে বিদায়। তোমার আমি বলছি আগে বিদায় নিতে, বলদামি করো সব জায়গায়। আচ্ছা, তো এরপরে লেখো সেকেন্ড পয়েন্ট, পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে বুঝতে হবে বায়ুমণ্ডলের চাপ কমে গেছে। বায়ুমণ্ডলের চাপ বা পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে বুঝতে হবে বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে গেছে এবং ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে। দ্যাট মিন্স সহজ করে লিখে রাখো, পারদস্তম্ভের উচ্চতা, এই পারদস্তম্ভের উচ্চতা যে তোমরা দেখতেছো, এই যে পারদস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ কমে যায়, এটা যদি হঠাৎ কমে যায় তাহলে হচ্ছে যে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে তখন তোমার হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপও হঠাৎ কমে যাবে, আর হঠাৎ কমে গেলে তখন নিম্নচাপের সৃষ্টি হবে, আর নিম্নচাপ সৃষ্টি হলে ঝড়ের সম্ভাবনা আছে। তারপর 3, দুইটাই বলছি কমে যাওয়ার ক্ষেত্রে, প্রথম দুইটা বলছি কমে যাওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে ধীরে ধীরে আর একটা হচ্ছে হঠাৎ। একটা বলছি ধীরে ধীরে আর একটা বলছি হঠাৎ। এবার 3 শেষ, লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে যদি বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে, পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়ে, বুঝতে হবে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে। পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। এই তো আজকে এতটুকুই, আশা করি সবাই লিখছো। নেক্সট ক্লাসে চ্যাপ্টারে একটুখানি বাকি, আমরা শেষ করে দিব, চ্যাপ্টারে ম্যাথ শুরু করে দিব ইনশাআল্লাহ।